এরপরে আমি যেটা বোঝাতে চলেছি যে আমার এক্স কোম্পানির আইপিওতে তখন বলেছিলাম 200 টাকার শেয়ার, কেন 230, 40, 50, 300 যেতে পারে, 300 তো মার্কেট ভ্যালুর কারণে যেতে পারে, কিন্তু গেলে কি কন্ডিশন হবে, তার থেকেও বাড়বে কি করে। এই অ্যাকচুয়াল সিনারিওটা আমি একটা জাস্ট আমি গল্পটা বললাম, এটার সাথে তুলনা করে আপনাদের কাছে অনেকটা চাহিদা যোগানটা ক্লিয়ার হলো। এটার সাথে তুলনা করে আমি শেয়ারটা দিয়ে আপনাদেরকে আমি একটু পরে এখনই বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে এটা হয়। তো এক্স কোম্পানির স্টোরির সাথে আমরা মিলিয়ে নেবো আমাদের চাহিদা যোগানের সম্পর্কটা, যাতে আমরা বুঝতে পারি ভবিষ্যতে আমাদের শেয়ার মার্কেটের সাথে আমরা চাহিদা যোগানের কি সম্পর্ক আছে সেটা যেন আমাদের কাছে ক্লিয়ার থাকে আর কি সবকিছু। তো এক্স কোম্পানির যখন অ্যালটমেন্ট হয় তখন 200 টাকা রেটে অ্যালটমেন্ট হয়েছিল, 1 লাখ শেয়ার দেওয়া গেছিল 10,000%কে। কেন না 10টা পিস করে একটা লট তৈরি করা হয়েছিল এবং সেটা 10,000 জন পেয়েছিল ম্যাক্সিমাম। তো কিন্তু অ্যাপ্লিকেশন পড়েছিল 25,000, রাইট? তো এখানে দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন লেখা হয়েছে 25,000, কিন্তু 10,000 জন পাওয়ার পর যেটা দেখা গেল ওয়েটিংয়ে থাকলো অর্থাৎ 15,000 জন। কিন্তু যাদের 10টা করে শেয়ার কেনার ক্ষমতা ছিল না তারাও তো ওয়েট করছে বাজারে যখন খোলা মার্কেটে বিক্রি হবে তখন কেনার জন্য। তো অ্যানাদার 5,000 পার্সন ইন্টারেস্টেড রয়েছে যারা এই মার্কেট থেকে জিনিসগুলো কিনতে চাইছে। ওকে, তো বাজারে লিস্টিং হওয়ার পর বায়ার কি দাঁড়ালো, বাজারে 10,000 জনের কাছে যোগানদার রয়েছে, 10,000 জনের কাছে মাল রয়েছে, তারা যোগানদার, কিন্তু চাহিদা রয়েছে আরো 20,000 জনের, অর্থাৎ বায়ার আরো 20,000 জন। তাই জন্য যোগানদারকে আমি পার্সন হিসেবে লিখেছি আর ক্রেতাকে আমি বা চাহিদা যেটা সেটাকে আমি বায়ার হিসেবে লিখেছি। এবার দেখা গেল দাম বাড়তে থাকছে, বাড়তে বাড়তে কেন বাড়তে থাকছে, কারণ ক্রেতা বেশি আছে, বিক্রেতা 10,000 জন আছে, ক্রেতা আছে 20,000 জন, তাই জন্য দাম বাড়ছে। বিক্রেতা বলছে আমি আরো বেশি দাম দিচ্ছি আমাকে দাও, আরো বেশি দাম দিচ্ছি আমাকে দাও, 200 টাকা দিয়ে 210 টাকা দিচ্ছি দাও, 220 টাকা দিচ্ছি দাও। পার্সন বলছে না আমি দেবো না। 230 টাকার সময় 1,000 জন বললো না, যদি বাই চান্স আর দাম না বাড়ে, লিস্টিং কিন্তু আমি পেয়েই যাচ্ছি, চলো বেচে দিই। তো 1,000 জন বেচে দিল, অর্থাৎ 10,000 থেকে দেখুন -1,000 দেওয়া রয়েছে। আর বায়ারদের মধ্যে 2,000 জন মিলে ওই 1,000 জনের শেয়ারটা কিনলো, অর্থাৎ 20,000 থেকে 2,000 জন কমে গিয়ে 18,000 দেওয়া হলো। তারা চলে এলো এখন সেলারের দিকে বা পার্সনের দিকে। তো সেখানে হয়ে গেল কতজন, 10,000 থেকে 1,000 বাদ গেল এবং 2,000 যোগ হলো, অর্থাৎ 11,000 জন। এবং বায়ার এখনো বায়ার হাতে থাকলো 18,000 জন। ওকে, এই যে 11,000 জন আরো এখন বিক্রেতা দাঁড়ালো আর ক্রেতা দাঁড়ালো 18,000 জন। এবার ক্রেতারা আরো বলছে আমাকে মাল দাও, আরো আমাকে দাম বাড়াচ্ছি দাও, 230 টাকা 40 টাকা দিচ্ছি দাও, দিচ্ছে না, 250 টাকা দিচ্ছি দাও। এই পরিস্থিতিতে অ্যানাদার 2,000 জন চাইলো বিক্রি করে দিতে, আর ক্রেতাদের মধ্যে থেকে 3,000 জন চাইলো আমি কিনে নেব। তাহলে এখন পরিস্থিতি কি দাঁড়াবে, আমি যে দিকটা যে ক্রেতারা কিনে নিচ্ছে তাদেরকে ডবল রাইট চিহ্ন দিয়ে বুঝিয়েছি, একটু খেয়াল করবেন সবাই। তো এই 3,000 জন অ্যাড হলো 11,000 সাথে, অর্থাৎ 14,000, এবং 2,000 জন বেচে দিল, অর্থাৎ আরো 2,000 মাইনাস হওয়ার জন্য 12,000 জন এখন হাতে থাকলো এক্স কোম্পানির শেয়ার। কিন্তু ওখানে কি হলো, 18,000 জনের থেকে 3,000 জন মাইনাস হয়ে গেল, 3,000 জন কিনে ফেলেছে অলরেডি, তার মানে 15,000 জন থাকলো বায়ার, এবং 1,000 জন আরো ইন্টারেস্টেড বায়ার রেডি হলো, কারণ তারা দেখছে 200 টাকা থেকে শেয়ারটা খুব তাড়াতাড়ির মধ্যে 250 টাকা চলে এসেছে, সুতরাং এই শেয়ারটার ভবিষ্যৎ ভালো, চলো কেনা যেতে পারে। বা সাধারণ রিটেলার বা সাধারণ পাবলিক যারা আছে, আমরা যারা বুঝি না, যাদেরকে বিভিন্ন জায়গা থেকে বলা হয় যে এই জিনিসটা বাড়বে বা কেন, তারা 250 টাকা দিয়ে জিনিসটা কেনার প্রতি আগ্রহ দেখালো। 250 টাকা বেশি দাম, 250 টাকাতে কেনার প্রতি না, 250 টাকাতে কেনার প্রতি আগ্রহ দেখালো, কিন্তু বিক্রেতারা 250 টাকা আর বেশি কেউ বিক্রি করতে রাজি হলো না। মাত্র 2,000 জন রাজি হয়েছিল, তারা বেচে দিয়েছে, অর্থাৎ 11,000 মাইনাস 2,000, এবং তার সাথে আরো 3,000 জন এসে কিনে নিয়েছে। তাহলে কি হলো, প্লাস 3,000, অর্থাৎ 12,000 জন এখন নতুন ভাবে তাদের কাছে শেয়ারটা রয়েছে, আর 15,000 প্লাস 1,000 16,000 জন এখন নতুন ভাবে ইন্টারেস্টেড কেনার প্রতি। ওকে, এবার এই যে 12,000 জন হাতে জিনিসটা থাকলো, তারা বেচতে চাইছে না, আর ওদিকে হাতে থাকলো আমাদের 16,000 জন যারা কিনতে চাইছে। ওকে, তো এই পরিস্থিতিতে যারা ক্রেতা তারা বললো আমি আরো দাম বাড়াচ্ছি, তো তোমরা এবার বেচে দাও আমাদের জিনিসগুলো, শেয়ারটা আমি 270 টাকা আমরা দাম দেবো। বেশ কিছুজন সেখানে রাজি হয়ে, কতজন রাজি হলো, 3,000 জন রাজি হয়ে গেল, আরো
জিনিসটা কেনার জন্য এবং 270 টাকা দাম দেওয়ার জন্য, কিন্তু 2000 জন চাইলো বিক্রি করতে, তাহলে 12,000 এবং তারা বেচেও দিল, তাহলে কি দাঁড়ালো 12,000 থেকে 2,000 মাইনাস গিয়ে 10,000 জন, কিন্তু 3,000 নতুন জন যারা কিনে ফেললো এই 2,000 জনের শেয়ার, সেই 3,000 এই 10,000 সাথে অ্যাড হয়ে দাঁড়ালো 13,000 জনের হাতে শেয়ারটা থাকলো। এবং ওইদিকে যে 16,000 জন যারা কিনতে আগ্রহী ছিল তাদের মধ্যে 3,000 জন দাম দিয়েছিল 270 টাকা, তারা অলরেডি চলে গেল কি সেলারের দিকে, তারা এখন সেল করতে পারবে, কিন্তু বায়ার থাকলো এখন কজন, 16,000 থেকে 3,000 বাদ দেওয়ার জন্য 13,000 জন। তাহলে দেখা গেল এখন গিয়ে দাঁড়ালো এমন একটা পয়েন্ট যেখানে বায়ারও 13,000 জন, সেলারও 13,000 জন, সেই ইকুইলিব্রিয়াম পয়েন্ট। আর এটাই অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের যে টেকনিক্যাল অ্যানালিসিস যেটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সেখানে এই পরিস্থিতিতে দোজি তৈরি হয়, অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতা দুজনের সম পরিমাণে থাকলে দামটা আর ওঠানামা করে না, তখন তৈরি হয় দোজি। এই সময় বিক্রেতাও বুঝতে পারে না দাম বাড়বে কিনা, ক্রেতাও বুঝতে পারে না এই দামে কেনাটা কি সঠিক হবে কিনা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা দোজি তৈরি হয়, তখন একটা ক্যান্ডেলস্টিকে। কিন্তু আমরা এক্ষেত্রে এখন শুধু এটুকুই বুঝবো যে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, যেখানে বিক্রেতা এবং ক্রেতা উভয়ই সমান, অর্থাৎ সম পরিমাণ। তো এই 13,000 পয়েন্টের যেটা দাঁড়ালো, এই পরিস্থিতিতে রেট থাকলো 270 টাকা। আমি পুরনো লেখাগুলো মুছে দিলাম, কারণ বোর্ডটা তো ছোট আর অতটা লেখা ধরবে না। তো এখন যেটা দাঁড়াচ্ছে যে এই পরিস্থিতিতে সামনে কোম্পানি কোয়ার্টারলি রেজাল্ট আসলো। তো সামনে কোয়ার্টারলি রেজাল্ট দেখে বহু জন দেখলো যে কিনতে আগ্রহীর যে ব্যাপারটা, সেটা যেন একটু জানি বাড়ছে এরকম ভাব রাখলো, এবং অনেকে এই বায়ারদের 13,000 বায়ারদের মধ্যে থেকে বেশ কিছু লোক 300 টাকা দাম দিল। কতজন লোক, মোটামুটি ধরুন 2,000 লোক দাম দিত যে আমরা 300 টাকায় যদি আপনারা শেয়ার বেচেন আমরা কিনবো। তো এই পরিস্থিতিতে যারা সেলার বা যারা পার্সন, তাদের মধ্যে থেকে, তাদের 13,000 জনের মধ্যে থেকে 3,000 জন বিক্রি করতে রাজি হলেন। তো যথারীতি কি হলো, 13,000 থেকে 3 বাদ গেল, এবং এই 2,000 জন নতুন ক্রেতা যারা নতুন করে শেয়ার পাচ্ছে তারা অ্যাড হয়ে গেল, অর্থাৎ 13 থেকে 3 বাদ দিয়ে 10 প্লাস 2,000 হয়ে 12,000 জন হয়ে গেল, যারা কিনা এখন যোগানদার। আর এই বায়ার যারা, তারা 13,000 থেকে 2,000 মাইনাস যাওয়ার জন্য 11,000 এসে দাঁড়ালো, অর্থাৎ চাহিদা। তো এই চাহিদার পরিস্থিতিতে যেটা দাঁড়িয়ে রয়েছে যে এখন যা দেখা যাচ্ছে যে 12,000 জন যোগানদার রয়েছে, হোয়ারাস 11,000 জন চাহিদা দিকে রয়েছে। তার মানে এখন যোগান চাহিদার থেকে তুলনামূলক বেশি রয়েছে। তো এই পরিস্থিতিতে কি হতে পারে, আমি আমের গল্পে যেটা বলেছিলাম, চাহিদার থেকে যখন যোগান বেশি হয় দাম যথারীতি পড়তে থাকে, এবং এর পরবর্তীতে ঠিক সেই ঘটনাটাই ঘটলো। কি ঘটলো, তো এই পরিস্থিতিতে 12,000 জনের মধ্যে যারা দেখছে যে তো মুশকিল, আমরা যোগানদাররা বেশি হয়ে গেছি, চাহিদা তো কম লোকের রয়েছে, তো অনেকে চাইলো কি বেচে দিতে, কিন্তু ক্রেতারা এখন এই মুহূর্তে কিনতে আগ্রহী নয়। তো যথারীতি তো বলছে যে আমি, দোকানদাররা বলছে ঠিক আছে আমরা একটু কম রেটে দিচ্ছি, করতে করতে যখন 270 টাকা আসলো, এরকম 270 টাকায় বেচতে চাওয়া লোক থাকলো 1,000 জন, আর 270 টাকায় কেনার লোকেদের মধ্যে থাকলো 1,000 জন যারা কিনতে আগ্রহী। এবং এদের মধ্যে সেটেলমেন্ট হয়ে যাওয়ার জন্য কি হলো, 12,000 থেকে 1,000 জন বিক্রি করে দিল, এবং চাহিদা থেকে 1,000 জন কিনলো, বা বায়ারদের থেকে 1,000 জন কিনলো। তো যথারীতি কি দাঁড়ালো, সেলারের পরিমাণ 1,000 জন, সেলারের পরিমাণ একই থেকে গেল, 12,000ই থেকে গেল। সরি, এখানে একটুখানি ভুল লেখা হয়েছে, সেলারের পরিমাণ 12,000ই থেকে গেল, কিন্তু যোগানদারের পরিমাণ হয়ে গেল 1,000 জন, সরি 10,000 জন, এই 1,000 জন বাদ গেল, অর্থাৎ যোগান এখনো বেশি থাকলো এবং চাহিদা তুলনামূলক আরো কমে গেল। এই পরিস্থিতিতে যেটা দেখা গেল হঠাৎ, এবং কোম্পানির রেজাল্ট বেরোনোর সময় এসে গেল, কোম্পানি কোয়ার্টারলি রেজাল্টে খুব ভালো গ্রোথ দেখালো। এইবার কি হবে, কোম্পানি গিভস গুড রেজাল্ট, কোম্পানি গুড রেজাল্ট দিল এবং যথারীতি দাম বাড়তে থাকলো। কারণ এইবার তো যারা সেলার ছিল তারা বলে দেখো কোম্পানি ভালো রেজাল্ট করেছে, আমি এখন বেশি দাম না হলে ছাড়বো না। তো এই পরিস্থিতিতে দাম উঠতে উঠতে 3,000 টাকা এসে দাঁড়ালো, সেই 300 টাকা এসে দাঁড়ালো। এই যে 300 টাকা রেটটা, এটা কিন্তু সেই পূর্ব রেট, এবং এটার সাথে আরেকটা যুক্ত রয়েছে, সেটা হচ্ছে মার্কেট ভ্যালু। যখন আইপিও রিলিজ করেছিল তখন মার্কেট ভ্যালু অনুযায়ী এটার দাম ছিল 300 টাকা।
আর আজকে একটা সময় টাইমে 3,000 টাকা 300 টাকায় দাঁড়িয়েছিল, বায়ার যখন বায়ার কম ছিল এবং বায়ার এবং সেলার যখন সমান ছিল, সেই পরিস্থিতিতে দাম বাড়তে বাড়তে 300 টাকায় গিয়ে দাঁড়িয়েছিল। আজকে আবার গিয়ে সেই 300 টাকার হাইটাকে টাচ করলো এবং সেই পরিস্থিতিতে 1,000 জন বেচতে রাজি হলো। বাকি লোকেরা রাজি হলো না, কারণ কোম্পানি গুড রেজাল্ট দিয়েছে, আমরা আরো দূরে এগোতে পারবো। আর যারা রাজি হলো তারা ভাবলো যে কি জানি যদি আর না বাড়ে, কারণ আগের হাইটা ছিল 300 টাকা, এই পরিস্থিতিতে যদি বাই চান্স না বাড়ে তাহলে মুশকিল হয়ে যাবে। তাই জন্য 1,000 জন লোক বেচে দিতে চাইলো। আর কিনলো কতজন লোক? এই 10,000-এর মধ্যে থেকে 2,000 লোক কিনে নিল। দেখুন টিক চিহ্ন দেওয়া আছে, এই 2,000 আর ওই 2,000 হচ্ছে একই ব্যক্তি, একই লোকেরা। অর্থাৎ এখনো যেটা দাঁড়ালো, সেলার 12,000 মাইনাস 1,000 প্লাস 2,000 ইকুয়াল টু 13,000। আর যারা বায়ার আছে তাদের মধ্যে থেকে 10,000 থেকে 2,000 বাদ গিয়ে 8,000 দাঁড়ালো। কিন্তু নতুন করে আরো 4,000 লোক এন্ট্রি নিতে চাইলো। তারা বলতে চাইলো যে কোম্পানি যখন এই পরিস্থিতিতে এরকম সময় এত সুন্দর প্রফিট দিয়েছে, তো কোম্পানির ভবিষ্যৎ আরো সুন্দর, এর দাম 300 টাকায় থেমে থাকবে না, সুতরাং এটা ইমিডিয়েট আমরা কিনে নেব। তো যেন আরো 4,000 লোক ইন্টারেস্টেড হলো। অর্থাৎ গিয়ে দাঁড়ালো কি 12,000 হচ্ছে নিউ কামার 4,000 মিলিয়ে 12,000 হলো বায়ার এবং 13,000 হলো সেলার। এখনো কিন্তু পরিস্থিতিটা এমন দাঁড়িয়ে আছে যে যোগানদাররা বেশি আছে, চাহিদা কিন্তু তুলনামূলকভাবে কম আছে। ওকে, তো এই পরিস্থিতিতে কি হতে পারে? আবার একটা সিচুয়েশন তৈরি হলো, যেহেতু কোম্পানি ভালো রেজাল্ট দিয়েছে এবং সেলাররা কেউ কিন্তু বেচতে চাইছে না নতুন করে, তো যথারীতি কি হবে, দাম বাড়তে থাকবে। এবং এবার কি দাঁড়ালো, এবার যেটা হলো, তো কেউ যখন বেচতে চাইছে না, 12,000 জনের মধ্যে থেকে 2,000 জন বললো ঠিক আছে চলো আমরা 320 টাকা দাম দিচ্ছি। অর্থাৎ পূর্বের হাইটাকে এটা ব্রেক করার মতো সিচুয়েশন তৈরি হলো, যে এবং বললো যে আমরা 320 টাকা দাম দিচ্ছি, তোমরা বেচে দাও। কারণ এবং এই 13,000 জনের মধ্যে থেকে 3,000 জন ভাবলো কি জানি যদি আর 320 টাকা দাম উঠে গেছে, আগের হাইকে ব্রেক করে দিচ্ছে, চলো আমরা বেচেই দিই, বলা তো যায় না, বাই চান্স যদি এখান থেকে আবার কমতে থাকে। তো সেই পরিস্থিতি থেকে 3,000 জন রাজি হয়ে গেল, চলো আমরা বেচে দিই 320 টাকায়। আর কিনলো কতজন? 2,000 জন। ওই 2,000 এবং এই 12,000 থেকে মাইনাস হয়ে গেল, হয়ে এরা দাঁড়ালো 10,000। এবং নতুন করে যখন যেই মুহূর্তে দেখা গেল 300 টাকা ব্রেক করে 320 হয়েছে, নিউ কামার হাজির হলো যে না, এর দাম তো বাড়ছে, পুরোনো হাইকে ব্রেক করেছে, তাহলে চলো আমরা কিনবো। অর্থাৎ সাইকোলজিক্যাল গেম। তো পুরো টেকনিক্যাল অ্যানালিসিসটাই চলে সাইকোলজিক্যাল গেমে। তো যাই হোক, এখানে যেটা ঘটনা দাঁড়ালো, এই 12,000-এর সাথে 2,000 মাইনাস হয়ে 10,000 হলো এবং এই 3,000 নিউ কামার সাথে 13,000-এ দাঁড়ালো। আর সেলারদের মধ্যে 13,000 থেকে 3,000 জন মাইনাস গেল, কিন্তু যারা কিনলো তো এই 2,000 জন অ্যাড হয়ে গেল। অর্থাৎ এসে দাঁড়ালো 12,000 জনে। মানে এখন 12,000 জন সেল করতে পারবে যাদের হাতে 320 টাকা, যাদের হাতে এই শেয়ারগুলো রয়েছে, এবং কিনতে আগ্রহী হচ্ছে 13,000 জন। এই পরিস্থিতিতে যেটা দাঁড়ালো, যোগান কম, চাহিদা বেশি। তাহলে এখন কি হতে পারে? যত দাম বাড়বে, কি হতে পারে দেখা যাক। তাহলে দেখা গেল 1,000 জন ব্যক্তি যারা এবার একটু বিগ প্লেয়ার, একটু তুলনামূলক বিগ প্লেয়ার, তারা বলল চলো আমরা 350 টাকা দাম দিচ্ছি, তোমরা বেচে দাও। এই সময়টাতে বিগ প্লেয়ারদের অনেকের আমদানি হয়, কারণ ব্রেকআউট যেহেতু হয়েছে, এই ব্রেকআউট ব্যাপারটা একটা ইম্পর্টেন্ট। 300 টাকাকে ব্রেক করে 320 টাকা যখন হয়েছে, তখন একটা লাইফ টাইম হাই যে 300 টাকা ছিল বা যেটা মার্কেট ভ্যালু ছিল, সেটাকে যেহেতু ব্রেক করেছে, এই পয়েন্টটার হিউজ ভ্যালু। তো যখন এই পয়েন্টটা ব্রেক করলো, তখন অনেকে আগ্রহ দেখালো এবং বিগ প্লেয়ারদের অনেকে দাম দিল, বা কেউ কেউ দাম দিল, যে 1,000 জন তাদের মধ্যে দাম দিল চলো আমরা 350 টাকা দেবো, তোমরা আমাকে বেচে দাও। কারণ এখন যোগান কম আছে, চাহিদা বেশি হয়ে গেছে। তো এই 1,000 জন কিনে নিল 3,000 জনের শেয়ার। তো যথারীতি কি হলো, 12,000 থেকে 3,000 বাদ গিয়ে 9,000 হলো, এবং নতুন 1,000 জন যারা কিনে নিল এই শেয়ার, সেটা অ্যাড হয়ে গেল 9,000-এর সাথে 1,000 যোগ হয়ে 10,000 দাঁড়ালো। ওয়ারাজ এই 13,000 লোক যারা কিনতে চাইছিল আগে, তাদের মধ্যে থেকে এই 1,000 জন কিনে ফেলেছে। যথারীতি 1,000 জন বাদ দেওয়ার জন্য কি দাঁড়ালো, এখন বায়ার দাঁড়ালো 12,000, ওয়ারাজ সেলার দাঁড়ালো 10,000। তো পরিষ্কার এখান থেকে ছবিটা ক্লিয়ার হয়ে যাচ্ছে আমাদের কাছে যে যোগান যেই মুহূর্তে বেশি থাকে এবং চাহিদা যেই মুহূর্তে কম থাকে, সেই মুহূর্তে আমরা দেখলাম দামটা পড়তে থাকে। কারণ সবাই তখন বেচে দিতে চায়, যে কেউ তো কিনতে চাইছে না, তাহলে কি হবে, না হওয়া দরকার নেই, আমি হাতে রাখবো না, আমার লস হয়ে যাবে, আমি দাম কমিয়ে বেচে দিই। আবার ঠিক একই পরিস্থিতি যখন দেখা যায় যে
চাহিদা অনেক বেশি অত যোগানদারের তুলনায়, তখন কি দেখা যায় যে যোগানদাররা তখন বলে আমি তো এত দামে বেচবো না, অনেক খরিদ্দার আছে তোমার মতো, চলো আমি তো এই দামে বেচবো না, আমি যদি আরো 30 টাকা বেশি হয় তাহলে বেচবো। এইরকম পরিস্থিতি 320 থেকে 350 এসে দাঁড়ালো। যে শেয়ারটা লিস্টিং হয়েছিল 200 টাকায় সেটা এইভাবেই এসে 350 টাকায় দাঁড়ায় বা দাঁড়াতে পারে। এই পরিস্থিতি তৈরি হয় সবসময় যে সেটা আইপিও লিস্টিং এর পরেই হয় তা নয়, এটা সারা বছর ধরে এই খেলাটাই চলতে থাকে। এই চাহিদা এবং যোগানের এই মারামারি কামড়াকামড়ি লড়াইটা, এই বার্গেনিংটাই আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে জানতে হবে থ্রু টেকনিক্যাল অ্যানালাইসিস। আমরা অর্থাৎ আজকে টেকনিক্যাল অ্যানালাইসিসের মূল বেসিক পর্বে ঢুকে গেলাম, যে মূল বেসিক পর্বটা হচ্ছে চাহিদা এবং যোগান। এটাই সব টেকনিক্যাল অ্যানালাইসিস বলুন, বাজার বলুন, যে কোনো রকম মার্কেট বলুন, এই চাহিদা এবং যোগানের এই কামড়াকামড়ি, এই বার্গেনিং বা দর কষাকষি, এটাতেই পুরো মার্কেটটা নির্ভর করে, সমস্ত রকমের মার্কেট নির্ভর করে থাকে। তো আমরা যদি এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারি, আপনারা যদি এই জিনিসটা ভালো করে নোট করে বোঝার চেষ্টা করেন, তাহলে আখেরে কিন্তু আপনাদেরই লাভ হবে। আমরা যদি এইভাবে আখেরে আমাদের লাভ করতে চাই, আমরা যদি শেয়ার মার্কেট থেকে প্রফিট আর্নিংস করতে চাই, অর্থাৎ আমরা যদি ব্যবসার মালিকানা সত্ত্ব থেকে নিয়ে শুধু ডিভিডেন্ড নেব না, এই মালিকানা সত্ত্বটাকেও আমরা কেনা বেচা করে যদি প্রফিট অর্জন করতে চাই, তাহলে আমাদের এই চাহিদা এবং যোগানের বিষয়টা খুব ভালোভাবে বুঝতে হবে। পুরো টেকনিক্যাল অ্যানালাইসিসটা ডিপেন্ড করে আছে এই চাহিদা যোগানের দর কষাকষি সাইকোলজির উপরে। পুরো সাইকোলজিটাকে আমরা চার্টে ফেলি, সেটা বিভিন্ন রকমের চার্ট আছে, সেই চার্টগুলোতে ফেলে আমরা এই ব্যাপারটাতে ডিসকাশন করি। মেন কিন্তু যে অ্যানালাইসিসটা করার বিষয় যেটা আছে সেটা এই চাহিদা এবং যোগানের বিষয়টাই। তো আমরা যত তাড়াতাড়ি এই জিনিসটা বুঝতে পারবো খুব ভালো হয়। যদি ভালো না বুঝতে পারেন, অ্যানাদার টাইম বারে বারে ভিডিওটা দেখুন, খাতা পেন নিয়ে বসুন, নোট করুন। আমি চেষ্টা করলাম খুব ভালোভাবে বোঝাতে। তো এইভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং এইভাবে চাহিদা যোগান আপনাকে কেউ কিন্তু মানে সহজে শেখাবে না, টাকা পয়সা দিয়েও এই জিনিসটা শেখা যায় না। ইনফ্যাক্ট আমিও টাকা পয়সা দিয়ে পুরো জিনিসটা পাইনি, কিছু কিছু জিনিস পেয়েছিলাম, কিছু কিছু ঘটনা আমি জানতে পেরেছিলাম, কিন্তু তারপর আমাকে এগুলো গল্পের ছলে নিজের বাস্তব জীবনের সাথে মিল ঘটিয়ে আমাকে খুঁজে নিতে হয়েছে। এবং এটা আমি অতি সহজে হয়তো আপনাদের বোঝাতে পেরেছি আমার ধারণা। যতক্ষণ না আপনাদের কাছ থেকে আমি রেসপন্স পাচ্ছি ততক্ষণ তো আমি বুঝতে পারছি না আমি কতটা আপনাদের শেখাতে পারলাম। তো আপনাদের কাছে সবার কাছে আমার অনুরোধ, দয়া করে আমার ভিডিওটা দেখার পর আপনাদের কমেন্ট বক্সে গিয়ে আপনারা জানান যে আপনারা কতটা বুঝতে পেরেছেন, বা কোনো কোয়ারি থাকলে আপনারা দিন। প্রয়োজনে এই পর্বটার পর আমি শুধু কোয়ারি মিট করার জন্য আপনাদের আরেকটা ভিডিও রিলিজ করতে পারি। যদি আপনাদের কোনো রকম কোয়ারি থাকে আপনারা জানাবেন। আমার উদ্দেশ্য আপনাদের শেখানো, আপনাদের টাকাটা যাতে নষ্ট না হয় সেদিকে নিয়ে যাওয়া। এবং এর পরেও যদি আরও কিছু তথ্য জানার আপনাদের ব্যাপার থাকে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস, আরও গুরুত্বপূর্ণ কিছু জিনিস আমি এখানে নিয়ে আসবো ভবিষ্যতে। এর পরবর্তী ভিডিওতে আসবে, যেমন ধরুন ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, এগুলো থেকে আমি কীভাবে বার করতে পারি, টেকনিক্যাল অ্যানালাইসিসের প্রত্যেকটা পার্ট, চার্ট, বিভিন্ন রকম চার্ট, সেগুলো নিয়ে আমি আলোচনা পরবর্তী পর্বগুলোতে নিয়ে আসতে চলেছি। তো আমার সঙ্গে থাকুন, সাথে থাকুন, আরও বহুজনকে দেখার সুযোগ করে দিন। আমার একটাই অনুরোধ, সবাইকে শেয়ার করে দিন, যে যতজনকে পারবেন শেয়ার করে দিন, এবং সবাইকে মিলে সাবস্ক্রাইব করুন। আমার এই শেখানোর উদ্দেশ্যটা যেন সফল হয়, এটা আপনারাও একটু দেখুন, এটাই আপনাদের কাছে আমার প্রার্থনা।